আসল অপরাধীকে ধরিয়ে দিয়ে সোমকে নির্দোষ প্রমাণিত করল পার্বতী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সোমকে তো ফাঁসিয়ে দিয়েছে রায় সাহেব, আর সেই মতো পুলিশও অ্যারেস্ট করেছে সোমকে। সোমের বাড়ি থেকে নেশার জিনিস উদ্ধার করেছিল পুলিশ, আর সেই জন্য সোমকে নিয়ে গিয়ে ডিরেক্ট থানায় জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর পার্বতী হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে অ্যাডভোকেট। তারিণী কাকার বাড়িতে গিয়ে বলতে থাকে সোমকে যেভাবেই হোক বাঁচাতে, সোমের হয়ে যেন কোর্টে সওয়াল জবাব করে। কিন্তু তারিণী কাকা বলে আমার পক্ষে সম্ভব না, সোম তো অন্যায় করেছে, তাই আমি আর কিছুই করে উঠতে পারবো না। পার্বতী বলে এরকম করে বলো না তারিণী কাকা, তুমি তো সোমকে খুব ভালো মতন চেনো, এত বছর ধরে ওকে দেখছো, ও কি এই অন্যায় করতে পারে বলো? তোমার কোথাও একটা ভুল হচ্ছে বলে তোমার মনে হচ্ছে না? তারিণী বলে কি করব বল, আমার কাছে যে আর কোনো উপায় নেই, কারণ গ্রামের সবাই এই ব্যাপারটা জেনে গেছে, আর একদম হাতে নাতে চোখের সামনে উদ্ধার হয়েছে বলে কথা। তখনই পার্বতী বলে হাতের সামনে রয়েছে, উদ্ধার হয়েছে, সবই বুঝতে পারছি, কিন্তু এরকমভাবেও তো কাউকে ফাঁসিয়ে দেওয়া যায়। বিশেষ করে তোমরা তো সোমকে চেনো, তারপরেও যে তোমরা এইভাবে হাত পা গুটিয়ে নেবে এটা আমি ভাবতেও পর্যন্ত পারিনি। তারিণীবাবু বলে দেখ, আমরা তো গ্রামে থাকি, আমাদেরও বউ বাচ্চা আছে, তাদের কথা ভেবে অনেক কিছুই করতে হয়। তবে এই কেসটা আমি কেন, অন্য কোনো লয়ার লড়বে না, এটা আমি 100% শিওর। কিছু করার নেই আমার। এই বলেই দরজার ছিটকিনিটা আটকে দিয়ে পার্বতীকে চলে যেতে বলে। পার্বতী রাস্তার সামনেই বসে বসে কাঁদছিল। তখনই চলে এসেছে মুন্সি কাকা আর বলে তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার জন্য চকলেট নিয়ে আসতাম। আমি তো তোমাদের বাড়ির চাকর বাকর ছিলাম, কিন্তু আমার কাছ থেকে চকলেট পেয়ে তুমি খুবই খুশি হতে, আর তুমি সেই চকলেটটা খেতে। সেটা দেখার পর আমার এত ভালো লাগতো। কিন্তু আজকে সেই মামনি তুমি রাস্তায় বসে বসে এইভাবে কাঁদছো, এই দৃশ্য যে আমি দেখতে পারছি না। পার্বতী বলে কি করব বুঝে উঠতে পারছি না। এইভাবে সোমকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল, কোনো লয়ার ওর কেসটা নিতে চাইছে না। ঠিক সেই মুহূর্তেই পার্বতী তো খুবই ভেঙে পড়েছে। আর এটা দেখার পর মুন্সি কাকা বলে বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু যতই হোক আমি তো তার নুন খেয়েছি, নেমোখারামি তো আমি করতে পারছি না। তবে তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি, যদি তোমার বুদ্ধিটা কাজে লাগে। তখনই জিজ্ঞেস করে পার্বতী কি বুদ্ধি? এরপর বলে দেয় এক যে ছিল রাজা, আর তার ঘরে ছিল অনেক অনেক নেশার জিনিসপত্র। কায়দা করে যদি তুমি সেই রাজার ঘর থেকে সব কিছু বের করে আনতে পারো প্রমাণ সমেত, তাহলেই তুমি তোমার স্বামীকে নির্দোষ প্রমাণিত করতে পারবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এরপর পার্বতী বুঝে যায় তাকে ঠিক কী করতে হবে। পার্বতী ঠিক করে যেভাবেই হোক সোমকে নির্দোষ প্রমাণিত করতে হবে, আর তার জন্য তাকে নিজের বাবার মুখোশ খুলতে হলেও খুলবে। এর মধ্যেই কথা বলতে থাকে দেখা যায় রায় সাহেব, আর দেখা যায় তার ছেলেকে বলে সব কাজ ঠিকঠাকভাবে হচ্ছে তো প্রতাপ? প্রতাপ তখন বলে আরে বাবা তুমি চিন্তা করো না, এখন এই গ্রামের সোম নেই, তাই সমস্ত কাজই করতে আমার অনেক সুবিধাই হচ্ছে, বাধা দেওয়ার মতনও কেউ নেই, তাই জন্য যত সব কাজবাজ আছে আমরা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। এর মাঝখানে মুন্সি কাকা এসে বলে কর্তা একটা কথা বলার ছিল, মানে এখনও তো ঘরে অনেকগুলো নেশার জিনিসপত্র রয়েছে, সেগুলো কি করব বুঝতে পারছি না। শুনেই তো রায় সাহেব ভয় পেয়ে যায় আর বলে আরে ওগুলো ঘরের মধ্যে রেখেছো কেন, ওগুলো ধরে ধরে ফেলে দিতে পারছো না? তখন মুন্সি কাকা বলে আসলে ওগুলো তো টাকা দিয়ে কেনা, আর টাকা দিয়ে কেনা জিনিস ফেলে দিতে বড্ড গায়ে লাগে, তাই আমি ওগুলোকে এখনও রেখে দিয়েছি। আপনি যদি বলেন ওগুলো আমি বেচে দিতে পারি। আমার সাথে দুজনের কথাও হয়ে গেছে, তারা মাল কিনতেও চাইছে। এরপর প্রতাপ বলে বাবা আমার মনে হয় কাকা একদম ঠিক কথাই বলেছে, পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দেবো কেন, এগুলো বিক্রি করে দিলে তো আমরা অনেক টাকাই পাবো। রায় সাহেব বলে এরা বুঝতে পারছে না কোন ঝামেলার মধ্যে জড়াতে চলেছে, কোনো মানে হয় এসবের। কিন্তু তখনই প্রতাপ বলে হ্যাঁ বাবা আমার মনে হয় জিনিসগুলো বিক্রি করে দিলেই ভালো হবে। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে দুইজন যারা কিনা এই নেশার জিনিসগুলো কিনতে চায়, কিন্তু তারা দুজন হলেন, একজন হলেন পার্বতী আর একজন হলেন রত্না। এদের দুজনকে দেখার পর প্রতাপ সন্দেহ করতে থাকে, কিন্তু রত্না তার কনফিডেন্স লেভেলকে কোনোভাবেই নিচে নামতে দেয় না। এর মধ্যেই রায় সাহেব বলে বলুন তাহলে আপনারা কি কিনতে চান? এরপর পার্বতী বলে আপনি ঠিক যেটা বেচতে চান আমরা ঠিক সেটাই কিনতে চাই, কোথায় নিয়ে আসুন আপনাদের যে মাল রয়েছে। এরপরেই মালগুলোকে নিয়ে আসে, আর তখনই প্রতাপ বলে নিন চেক করে নিন, আপনারা যদি চেক না করেন তাহলে কি করে হবে? তখনই পার্বতী বলে চেক করার দরকার নেই, আমি বুঝতে পেরে গেছি। আর শুনুন আমরা তো এতদিন ধরে বিজনেস করছি, আমাদের সব কিছু এত ডিটেলসে না দেখলেও চলে। এর মধ্যেই রায় সাহেব বলে তাহলে এই তো রয়েছে, আর ঘরে নেই তো?
তখনই একজন বলতে থাকে, বিশেষ করে প্রতাপই বলে যে সৌম্যের বাড়িতে পাঠানোর পর আমাদের বাড়িতে আর কটাই রয়েছে। আর এটা ভিডিও করে নেয় পার্বতী, কিন্তু সেটা বুঝতেও পারেনি রায় সাহেব আর প্রতাপ। এরপর ভিডিও করার হয়ে গেলে তখনই পার্বতী বলে, ওকে, আমাদের এই মাল অনেক পছন্দ হয়েছে, রাতের বেলা আমরা আমাদের ছেলেদেরকে পাঠিয়ে দেব যাতে এই মালটা নিয়ে যেতে পারে, আর টাকা আপনারা তখনই পাবেন, এখন আমি আসছি। তখন রায় সাহেব বলে, দাঁড়ান, আপনি অজানা অচেনা কেউ হুটপাট করে এলেন, মাল দেখলেন, আবার বলছেন চলে যাবেন, তো আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। এই বলেই ফোনটা কেড়ে নেয়, আর পার্বতীর ফোন থেকে নিজের ফোনে একটা ফোন করে নেয় রায় সাহেব, আর বলে, যান, এবারে আর কোনো অসুবিধা নেই। এরপরেই রত্না ভাবে পার্বতী একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিল, ভাগ্যিস নাম্বারটা চেঞ্জ করা ছিল। এরপরেই পার্বতী আর রত্না বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় কোর্টে তোলা হবে সোমকে, আর সেই জন্যই কোর্ট চত্বরে নিয়ে আসা হয়েছে। অনেক লোকই ঘিরে ফেলেছে সোমকে। এরপর বাকি বোনেরা অনেক ভেঙে পড়েছে, তারা কি করবে বুঝে উঠতে পারছে না। দাদামণিকে দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই সোম বলে, বাবা তুমি কান্নাকাটি করো না, আর তোরা একদম কান্নাকাটি করবি না। পারো আমাকে কথা দিয়েছে ও ঠিক আমাকে এখান থেকে বার করে নিয়ে যাবে, তাহলে তোরা এইভাবে কান্নাকাটি কেন করছিস? শিবু কাকু তখন বলে, তোর এই অবস্থা দেখে আমি নিজেকে আর সামলাতে পারছি না রে সোম, তুই কোনোদিন কোনো অন্যায় কাজ করিসনি, কোনো অন্যায় কাজকে সাপোর্ট করিসনি, কিন্তু তোর আজকে এই অবস্থা হয়েছে, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, আমার যে অনেক খারাপ লাগছে। এরপরে সোম বলে, চিন্তা করো না, পার্বতী আসছে, আমাকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাবে। এর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রত্না বলে, ভাগ্যিস পার্বতী তুমি তোমার সিমটা চেঞ্জ করেছিলে, না হলে তো নাম্বারটা ধরা পড়ে গেলেই সব সত্যি বেরিয়ে যেত। তখনই পার্বতী বলে, হ্যাঁ, আমি এখানে আসার আগে সিমটা চেঞ্জ করে নিয়েছিলাম, চলো এবারে আমাদেরকে বেরোতে হবে। তার মধ্যেই রত্না বলে, এবারে সব কিছু ঠিক আছে তো পার্বতী, আমরা আমাদের দাদামণিকে এই প্রমাণ দিয়ে ছাড়াতে পারবো তো? তখনই পার্বতী বলে, নিশ্চয়ই পারবো রত্না, আমাদেরকে হেরে গেলে চলবে না, শেষ চেষ্টা তো আমাদেরকে করতেই হবে। এরপরে কোর্টে তোলা হয়েছে, কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে সোম। জজ সাহেব জিজ্ঞেস করে, আপনি কি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবেন? তখনই সোম বলে, ধর্মাবতার আমি কোনো অন্যায় করিনি, আমার বাড়িতে কেউ বা কারা ইচ্ছে করে নেশার জিনিসপত্রগুলোকে পাঠিয়ে দিয়েছিল যাতে আমাকে সে ইজিলি ফাঁসাতে পারে, আর আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমার স্ত্রী প্রমাণ সমেত এখানে আসছে আর আমাকে নির্দোষ প্রমাণিত করে নিয়ে যাবে। তার মধ্যেই পার্বতী বলে, রত্না আমাদেরকে এখানে আর দাঁড়িয়ে থাকলে হবে না, কোর্টে কিন্তু অলরেডি কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে সোম, এখনই যদি প্রমাণ নিয়ে হাজির হতে না পারি তাহলে সব কিছুই হাতের বাইরে বেরিয়ে যাবে। এরপর রত্না বলে, তাহলে আর লেট করছি কেন, চলো আমরা এক্ষুনি বেরিয়ে যাই। এরপরেই রিমলিরা জোরে জোরে বলতে থাকে, আমার দাদামণি কোনো অন্যায় করেনি, আর দাদামণি কখনো অন্যায় করতে পারে না। সোম তখন সবাইকে এটাই বলতে থাকে যে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এরপরেই পার্বতী আর রত্না প্রমাণ সমেত চলে যাচ্ছে, দেখা যায় যে কোর্টে, যাতে সোমকে নির্দোষ প্রমাণিত করতে পারে, সোমকে ভাইফোঁটার আগেই বাইরে বার করে আনতে পারে, যাতে বোনেরা সবাই মিলে দাদামণিকে ফোঁটা দিতে পারে।